ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের 2 বাংলাদেশির মৃত্যু। যশোরের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে অরক্ষিত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং রোদ ফিরতেই ধান শুকোনোর কাজে ব্যস্ত হাওরের কৃষকেরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। যশোর জেলা শহর ও আশপাশের জনবহুল এলাকার অধিকাংশ লেভেল ক্রসিংয়ে অরক্ষিত। গেটম্যানবিহীন লেভেল ক্রসিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পার হচ্ছে যানবাহন। প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। লেভেল ক্রসিংগুলো নিরাপদ করার দাবি জেলাবাসীর। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর জেলার 48 কিলোমিটার রেলপথের মধ্যে সবচেয়ে বেশি অরক্ষিত ও অবৈধ 29টি লেভেল ক্রসিং রয়েছে অভয়নগর উপজেলায়। নোয়াপাড়া গার্লস স্কুল রোড, আকিজ জুট মিল, ভৈরব সেতু রোড, বালিয়াডাঙ্গা ক্রসিং বেশ ব্যস্ত এলাকা। প্রতিদিন স্কুল কলেজগামী অসংখ্য শিক্ষার্থী, মিল শ্রমিক ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। গত 5 বছরে এসব উন্মুক্ত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা 26টিরও বেশি। ঘটেছে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা। এখানে প্রফেসরপাড়া রেল ক্রসিং এর এখানে কোনো রকম গেটম্যান বা কিছুই নেই। আমরা যখন আসি তখন আমাদের ভয় লাগে। আমাদের জীবনের কি মূল্য আছে? এখানে তো কোনো গেট নাই, কোনো গেটম্যান নাই, কোনো সুরক্ষাই নাই। আমরা চাচ্ছি এখানে একটা গেট করে দেওয়া হোক, গেটম্যান আসুক। লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ, কার্যকরী গেট ও প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন স্থাপন করে নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি চলাচলকারীদের। আমরা স্থানীয়রা বহুবার চেষ্টা করছি, 2-1বার গেটও করছি, কিন্তু এটা পর্যবেক্ষণের জন্য কোনো লোক তো রাখা দরকার। সেই লোকের ব্যবস্থা তো আর আমরা করতে পারি না। এখানে পাশে একটা কিন্ডার গার্ডেন আছে, সামনে আপনার গার্লস স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, সামনে বাজার আছে সামনে। এখান থেকে আমরা যাতায়াত করি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়। নিয়মিত অরক্ষিত লেভেল ক্রসিং ব্যবহারকারী রেলওয়ে পশ্চিমাঞ্চলের তথ্য অনুযায়ী যশোর অংশের রেলপথে 233টি রেল ক্রসিং, তার মধ্যে অর্ধেকেরও বেশি 143টিতে গেটম্যান নেই, আর 36টি অননুমোদিত। অবৈধ রেল ক্রসিং গুলার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লেভেল ক্রসিং গেট সহ গেটম্যানের ব্যবস্থা করার কথা বলছি। ওই অবৈধ গেটগুলা অচিরেই বন্ধ করার ব্যবস্থা করার জন্য বলছি, কিন্তু এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নাই। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এসির তার কেটে দিয়ে বন্ধ করে রাখা হয়েছে ক্যাথোল্যাব, যার ফলে রংপুর মেডিকেলে বন্ধ এনজিওগ্রাম, রিং পেসমেকার প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সেবা। আর এতে লাভবান হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। এ বিষয়ে রংপুর মেডিকেল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাবের সামনে আপনাদেরকে জানাতে চাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ক্যাথ ল্যাবটি রয়েছে সেটি কিন্তু গত 7 দিন ধরে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে কোনো কার্যক্রম হচ্ছে না। এই যে ক্যাথ ল্যাবের যে ভিতরে যে এসিগুলো রয়েছে সেই এসির আউটডোরে 6টি এসির সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা, যার ফলে এইখানকার যে ক্যাথ ল্যাবে যে রিং প্রতিস্থাপন, এছাড়াও এনজিওগ্রাম এবং পেসমেকার প্রতিস্থাপন, এই কার্যক্রমগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই হাসপাতালে মাত্র 2000 টাকায় কিন্তু এই যে সেবাগুলো কিন্তু পাওয়া যায়, এবং পাশে যে বেসরকারি হাসপাতাল এবং বাংলাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে এই একই সেবাগুলো কিন্তু প্রায় 20 থেকে 50,000 টাকায় নিতে হয়। এখানকার রুগীর স্বজন এবং রুগীরা মনে করছেন যে ইচ্ছে করেই কিন্তু একটি সিন্ডিকেট এটি এসি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এই ক্যাথ ল্যাবের কার্যক্রমগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে এখান থেকে যে ঢাকায় হেলিকপ্টারের মাধ্যমে বা অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে জরুরি যে চিকিৎসা সেবা নিকে, যে হৃদরোগের চিকিৎসা সেবা নিকে যারা যাচ্ছে, ওখান থেকে কিন্তু কমিশন পাচ্ছে অসাধু কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান যেকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আরও 2 দিন লাগবে এই ক্যাথ ল্যাবটি আবারও সচল করা যাবে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের 8টি জেলা 2 কোটি মানুষ চিকিৎসা সেবা নেয়। এখানে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের রিং প্রতিস্থাপন, পেসমেকার প্রতিস্থাপন এবং এনজিওগ্রাম করার কার্যক্রম করানো যাচ্ছে না, যার ফলে বেসরকারি হাসপাতালগুলো লাভবান হচ্ছে এবং এই হাসপাতালের সিন্ডিকেটের লাভবান হচ্ছে, তার কমিশন বাণিজ্য কিন্তু পাচ্ছে। তো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
রোদের দেখা পাওয়ায় হাওরে এখন ধান শুকানোর ব্যস্ততা। সড়কে উঠোনে খলায় ভিজে যাওয়া ধান শুকিয়ে উপযোগী করে তোলার চেষ্টা করছেন কিষাণীরা। তবে জলাবদ্ধতায় নষ্ট হওয়া ধানের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জলমগ্ন হাওর থেকে তুলে আনা স্বপ্নের ধান এখন কৃষাণের কুলায় উঠছে, বাতাসে উঠছে ধানের চিটা। তবু দীর্ঘদিন পরে সুনামগঞ্জের নিষ্প্রাণ হাওর পাড়ের মানুষগুলোই ফিরেছে প্রাণ। দীর্ঘদিনের জমে থাকা ভেজা পচা ধানের স্তূপ মেশিনে ভাঙছেন কৃষক। শুকানোর কাজে ব্যস্ত কৃষাণী। পরিবারের নারী পুরুষ শিশু কিশোর সবাই ব্যস্ত ধান মাড়াই ঝাড়াই এবং শুকানোর কাজে। পুরো ফসল মিলবে না, অন্তত কিছুটা রক্ষা করার চেষ্টা। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলে পরিবার পরিজনের ডাল ভাতের নিশ্চয়তা হবে। বৃষ্টির লাগি নষ্ট হয়ে যাচ্ছে, রোদের লাগি অনেক সামান্য রোদ দিয়েছে, অনেক কিছু রক্ষা পাইতে। আমরা 2 কার খেত নিচে পাইনি, হারছিল খাদ্য মুড়ি রয়েছে, খেত আনতে পারছে না, খামলাও পাইছে না। ধানের মেয়েতে গেরাইছে, আজকে রোদ দিয়েছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। পানির ধান কালো হয়ে যায়, আর দ্বিতীয়ত রোদ না থাকলে কিন্তু আরো কালো হয়ে যায়। তখন ধানটা বিক্রি করলে তখন কিন্তু সঠিক যে দামটা এটা আসলে পাওয়া যায় না। টানা বৃষ্টি ও অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় ডুবেছে সুনামগঞ্জের হাওর চাষির স্বপ্নের ফসল। সেই ক্ষত এখনো শুকোয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তালিকাটা করে যাচ্ছি। আশা করছি আগামী সপ্তাহে আমাদের সুনামগঞ্জে যে পরিমাণ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফাইনাল তালিকাটা আমরা করে ফেলতে পারব। এভাবে প্রতি বছরই প্রকৃত নির্ভর হয়ে পড়ে সুনামগঞ্জের কৃষকের স্বপ্ন। প্রশ্ন, তাহলে কি কাজে আসে হাওর রক্ষার শত কোটি টাকার প্রকল্প? তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে মাত্র 2 মাস আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। সোমবার পরিবারের কাছে এলো মর্মান্তিক সংবাদ। ইসরায়েলি ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তাদের। নিহতদের পরিবারে চলছে হাহাকার। সাতক্ষীরা থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন এমজেলুর রহমান এবং ছবি পাঠিয়েছেন ডেস্ক রিপোর্টে। দেখুন বিস্তারিত। লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকায় সোমবারও ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম কাজ করতেন সেখানে। ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তারা। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই সংবাদ জানানো হলে শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজনরা। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম দরিদ্র বাবা মায়ের একমাত্র ছেলে। নানার বাড়ির 5 শতক জমিতে পরিবারটির বাস। শফিকুলের 2 কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। কোনো সান্ত্বনাতেই থামছে না স্ত্রীর কান্না। নিহত আরেকজন সদর উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ। আব্দুল কাদেরের 2 সন্তানের মধ্যে নাহিদ বড়। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে মাত্র 2 মাস আগে শফিকের সঙ্গে লেবাননে পাড়ি জমিয়েছিলেন 20 বছর বয়সী নাহিদ। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে মাত্র 2 মাস আগে শফিকের সঙ্গে লেবাননে পাড়ি জমিয়েছিলেন 20 বছর বয়সী নাহিদ। প্রিয় সন্তানের এমন মৃত্যুতে বাকহারা বাবা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। বাড়ি চলে গেছে, দুদিন মাত্র কথা বললো, বলে আমার সাথে কথা বললো না। এই পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন এলাকাবাসী হিসাবে যে দরিদ্র পরিবারটি যাতে সরকার সহযোগিতা করে। সমবেদনা জানাতে মঙ্গলবার সকালে চাঁদপুর গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এ সময় তিনি পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেই ক্ষেত্রে আমি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। তার পাশাপাশি মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরও যা থাকছে।
সিলেটে শিশু ধর্ষণের পর হত্যা, প্রতিবেশী আটক। এবং নারায়ণগঞ্জে পানিতে ডুবে যাওয়া 2 কিশোরের মরদেহ উদ্ধার। আপনারা দেখছেন দেশের খবর। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে। জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো, সেই সিদ্ধান্ত। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি বন্ধ করা যায়, সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হচ্ছে 3 দিনব্যাপী সুকান্ত মেলা। আগামীকাল বুধবার শুরু হবে মেলা, চলবে শুক্রবার পর্যন্ত। এটি হবে 14তম সুকান্ত মেলা। কোটালীপাড়ার ৭৯ গ্রামে কবির পৈতৃক ভিটায় 3 দিনব্যাপী এই আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। অংশ নেবেন দেশ বিদেশের কবি, সাহিত্যিক, শিল্পী সহ কবি সুকান্তের অনুরাগীরা। মেলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের আশা, কবির সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এই আয়োজন। মূল ফোকাসটা থাকছে সুকান্ত রচনাবলীর উপরেই। লোকজ যে সাহিত্য সংস্কৃতি যেগুলো আছে, আয়োজনের প্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে। সিলেটের 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে প্রতিবেশী চাচা জাকিরকে আটক করেছে পুলিশ। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। শিশুটির মা জানান, গত বুধবার থেকে ফাহিমা নিখোঁজ ছিল। শুক্রবার বাদাঘাট এলাকার একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই প্রতিবেশী চাচা জাকির পলাতক থাকায় তাকে সন্দেহ করে পুলিশ। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, গত রাতে সদর উপজেলার কান্দিগাঁওয়ের সোনাতলা থেকে জাকিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। জাকির জানায়, ধর্ষণের পর শিশুটিকে মেরে স্ত্রীর ওড়নায় পেঁচিয়ে এবং ব্যাগে ভরে ডোবায় ফেলে দেয় সে। তার শাস্তির দাবিতে গভীর রাতেই জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ হওয়া 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা ক্যানেলের পানিতে 2 কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো মনির ও শুভ। তারা স্থানীয় এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে 2 কিশোর। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। দিনাজপুরে জমির ভাগাভাগিকে কেন্দ্র করে স্বজনদের নৃশংস হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টেপাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম দুলুর 2 পরিবারের সন্তানদের মধ্যে জমির ভাগ নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে শহীদুল ইসলাম তার প্রথম পক্ষের বড় ছেলে জয়নাল আবেদিনকে সাথে নিয়ে নিজ ক্ষেত থেকে ভুট্টা তুলতে যাওয়ার সময় পথের মাঝে দ্বিতীয় পক্ষের ছেলে মোহাম্মদ সাদেকুল ইসলাম ও মোহাম্মদ সাকিব হোসেন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুট্টা ক্ষেতের মধ্যেই বাবা ও ভাইকে এলো পাতারি মারধর শুরু করলে তারা গুরুতর আহত হন। এক পর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় মাহমুদুল হোসেন উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম দুলুকে গুরুতর অবস্থায়
দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের খবরে একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। কোরবানির হাটে প্রতিবারই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির পশুর। এবছর সেই প্রতিযোগিতায় এগিয়ে ধামরাইয়ের গরু রাজা বাবু। তাকে দেখতে ভিড় জমে প্রতিদিনই। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুরবানির ঈদকে সামনে রেখে ধামরাইয়ের খামারিরা প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করছেন। সব ছাপিয়ে উপজেলার সিংশ্রী এলাকার সুপ্রিম এগ্রোর রাজাবাবু নজর কেড়েছে সবার। 4 বছর আগে এই খামারেই জন্ম নেয় হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। চলাফেরায় রাজসিক ভাবের কারণে নাম রাখা হয়েছে রাজাবাবু। খামার কর্তৃপক্ষের দাবি 1050 কেজির রাজাবাবু এবার ঈদের বাজারে ধামরাইয়ের সবচেয়ে বড় গরু। আমরা এটা আসলে দাম চাইতেছি 7,50,000 টাকা। রাজাবাবু এটা 1050 কেজি ধামরা থানার মধ্যে এই গরুটা অনেক বড়, আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি। সুপ্রিম এগ্রোতে শুধু রাজাবাবুই নয়, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, দেশি ও শঙ্কর জাতের শতাধিক গরু মোটাতাজা করা হয়েছে। একদিকে গোখাদ্যের ঊর্ধ্বমুখী দাম, তার মধ্যে সীমান্তের ওপার থেকে গরু আনা হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। গত বছরের তুলনায় গোখাদ্যর দাম একটু বেশি, সে কারণে আমাদের চিন্তা করতেছি যে সবগুলো গরু আমরা সেল করতে পারবো কিনা। সবচেয়ে বড় সংখ্যা যেটা মনে করি আমরা, ভারতীয় গরু যদি আসে তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে ধামরাইয়ে এবার 51,000-এর বেশি পশু লালন পালন করা হয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে যথেষ্ট। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ধামরাই উপজেলায় এবছর কুরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় 50,000। সে লক্ষ্যকে সামনে রেখে এবছর ধামরাই উপজেলায় প্রায় 2272টি খামারে আমাদের কুরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে 51,508টি। তো চাহিদা তুলনায় আমাদের প্রায় 1500 গরু বেশি রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে 2 বাংলাদেশির মৃত্যু। যশোরের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে অরক্ষিত, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রোদ ফিরতেই ধান শুকোনোর কাজে ব্যস্ত হাওরের কৃষকেরা। সিলেটের শিশু ধর্ষণের পর হত্যা, প্রতিবেশী আটক। এবং নারায়ণগঞ্জে পানিতে ডুবে যাওয়া 2 কিশোরের মরদেহ উদ্ধার। এ ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।